শুরুতে জানিয়ে দেব, বৃষ্টির মতো রকেট নিক্ষেপ, হিজবুল্লাহর হামলায় শীর্ষ পর্যায়ে ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত। জানিয়ে দেব, ইরান রাশিয়া কৌশলগত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে রুশ রাষ্ট্রদূতের তথ্য। এদিকে ব্রিটেনের লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার, পরাজিত হলেন সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাক। জানিয়ে দেব, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে আজ শুক্রবার। সর্বশেষ জানিয়ে দেব, আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ থেকে 50 কোটি ব্যারেল তেল চুরির পরিকল্পনা করেছে ব্রিটেন ও ইসরায়েল। হিজবুল্লাহর হামলায় শীর্ষ পর্যায়ে ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার হাজ আবু নামে শহীদ হওয়ার পর হিজবুল্লাহর অধিকৃত গোলান মালভূমি ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত 200টি রকেট নিক্ষেপ করে। এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি 20টি ড্রোন দিয়ে হামলা চালায়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিহত সেনার নাম মেজর হটাই গলেয়া। সে ইফতার রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। টাইমস অফ ইসরায়েল বলছে, হিজবুল্লাহর রকেটে সরাসরি আঘাতে এই মেজর মারা যায়। ইসরায়েলি গণমাধ্যম আরও বলেছে, গত 9 মাসে গতকালই হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে গিয়েছে। এদিকে ইরান রাশিয়া কৌশলগত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলছে রুশ রাষ্ট্রদূত। ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি দিভাভ জানিয়েছেন, দুই দেশের মধ্যে যে কৌশলগত চুক্তি হওয়ার কথা রয়েছে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দুই পক্ষের কর্মকর্তারা চুক্তি সইয়ের জন্য প্রস্তুত রয়েছেন। গতকাল ইস্পাহান শহরের সফরের সময় তিনি জানান, দুই পক্ষ অদূর ভবিষ্যতে ইরান রাশিয়া পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চূড়ান্ত করার জন্য ক্ষেত্র তৈরি করছে। আলেক্সি দিভাভ আশা করেন, প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি দুদেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার যে পথ দেখিয়ে গেছেন তা অনুসরণ অব্যাহত থাকবে। রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটবে। ইরান ও রাশিয়ার সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ইস্পাহানকে কৌশলগত প্রদেশ হিসেবে উল্লেখ করে আলেক্সি দিভাভ বলেন, যদিও রাশিয়া ইরানে বিশেষ করে ইস্পাহানে পণ্য রপ্তানি করে, তবে দুদেশের মধ্যে রপ্তানি বাণিজ্য আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ইরানের শুল্ক বিভাগের তথ্য অনুসারে ইস্পাহান প্রদেশে চলতি বছরের প্রথম 2 মাসে $10 লাখ বেশি পণ্য রপ্তানি করা হয়। গত বছরের একই সময়ের চেয়ে এই বাণিজ্য পরিমাণ 5 গুণ বেশি। ইরান রাশিয়ার আন্তর্জাতিক অঙ্গনের সাথে যোগাযোগের ক্ষেত্রে ইস্পাহানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি জোর দিয়ে তুলে ধরেন। এদিকে ব্রিটেনের লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার, পরাজিত হলেন ঋষি সোনাক। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিরোধী দল লেবার পার্টি। অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাকের দল কনজারভেটিভ পার্টির। যদিও নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয় হতে চলছে বলেই আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বলে বুথফেরত জরিপ সমীক্ষায় দেখা যায়। সবকিছু ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। বাংলাদেশ সময় সকাল 10:15 পর্যন্ত বিরোধী দল লেবার পার্টির 332 আসনে জয়ী হয়েছে, আর কনজারভেটিভ পার্টি 70টি আসনে জয় পেয়েছে, আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে 44টি আসনে। প্রসঙ্গত, 2024 সালের মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সোনাকের আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার 4 জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন শুরু হয়। যুক্তরাজ্যের পার্লামেন্ট 650টি আসনে স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে টানা রাত 10টা পর্যন্ত। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যে কোনো দলকে এককভাবে 326টি আসনে জয় পেতে হতো। এবারের নির্বাচনে সেই মাইলফলক অতিক্রম করল লেবার পার্টি। এদিকে ইরানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট শুরুর সঙ্গে সঙ্গেই তেহরানের ইমাম খোমেনি হুসাইনিতে ভোট দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ভোট দেওয়ার পরে সর্বোচ্চ নেতা নির্বাচনের দিনটিকে ভালো দিন হিসেবে বর্ণনা করেন। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের আহ্বানও জানান। এর আগে গত 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা
দফার ভোট গ্রহণ হয়। পরে ফলাফলে দেখা যায় কোনো প্রার্থী এককভাবে 50% বেশি ভোট পাননি। দেশটির সংবিধান অনুযায়ী আজ 5ই জুলাই প্রথম দফায় সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের মধ্যে লড়াই হচ্ছে। দ্বিতীয় দফায় লড়াই করছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত সাইদ জালালি। তাদের দুজনের মধ্যে থেকে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন ইরানিরা। উল্লেখ্য, প্রথম দফায় নিজেদের ভোটাধিকার প্রদান করেন 2,45,35,185 জন ভোটার, যা মোট ভোটারের 39.92%। শুক্রবার হাজার হাজার মোবাইল কেন্দ্র সহ সারা দেশে প্রায় 59,000 ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। পাশাপাশি ইরানি প্রবাসী নাগরিকরা যাতে নির্বাচনে অংশ নিতে পারেন সেই জন্য বিদেশেও শত শত ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এদিকে আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ থেকে 50 কোটি ব্যারেল তেল চুরির পরিকল্পনা করেছে ব্রিটেন ও ইসরায়েল। ব্রিটিশ সরকার আর্জেন্টিনার মালভিনাস দ্বীপপুঞ্জের উপর কর্তৃত্ব বজায় রেখে সেখান থেকে কমপক্ষে 50 কোটি ব্যারেল তেল লুট করার পরিকল্পনা করছে। ব্রিটিশ সরকারের একটি প্রতিবেদনের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ পত্রিকা লিখেছে, ব্রিটেনের দক্ষিণ আমেরিকায় অবস্থিত মালভিনাস দ্বীপপুঞ্জ থেকে কমপক্ষে 50 কোটি ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা করেছে। পার্স টুডে জানিয়েছে, ব্রিটেনের এই পদক্ষেপের কারণে দখলদার ইসরায়েল ও আমেরিকা সবচেয়ে বেশি লাভবান হবেন। এই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন যে দ্বীপটি থেকে তেল উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করেছেন সেটির নাম লিওনেস মারিনোস। ওই দ্বীপের তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ করেছে ইসরায়েলি কোম্পানি নাভিটাস পেট্রোলিয়াম। এই তেল ক্ষেত্রটি 170 কোটি ব্যারেলেরও বেশি তেল রয়েছে, যা রোজ ব্যাংক তেল ক্ষেত্রের চেয়ে কয়েক গুণ বেশি। ব্রিটিশ গণমাধ্যম বলেছে, দ্বীপবাসীরা রাজি হলে এই তেল ক্ষেত্র থেকে ইসরায়েল ব্যাপক লাভবান হতে পারে। ব্রিটেনের পাশাপাশি এই তেল ক্ষেত্র থেকে আমেরিকাও লাভবান হবে বলে উল্লেখ করা হয়েছে। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট আলবার্তো আমলে দেশটির পক্ষ থেকে ইসরায়েলি তেল কোম্পানি নাভিটাস পেট্রোলিয়ামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল। আর্জেন্টিনার মালভিনাস দ্বীপপুঞ্জের ব্রিটেনরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামে ডাকে। স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর আর্জেন্টিনার ভূখণ্ড অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই দ্বীপগুলো ঔপনিবেশিকতার কবল থেকে মুক্ত হয়। কিন্তু মাত্র কয়েক বছর পর 1830 সালের দিকে তৎকালীন ব্রিটিশ রাজা আর্জেন্টিনার কয়েকটি দ্বীপে আক্রমণ করে। সেখান থেকে আর্জেন্টিনার কর্মকর্তাদের বহিষ্কারের পর স্থানীয় বাসিন্দাদের নির্বাসনে পাঠিয়ে দেন। এরপর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে নতুন নাম দেয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। এরপর থেকেই আর্জেন্টিনার সরকার জনগণ তাদের ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে, কিন্তু ব্রিটেনের দ্বীপপুঞ্জ নিয়ে কোনো ধরনের আলোচনা শুরু করতে রাজি হয়নি। ব্রিটেনে অতীতে ঔপনিবেশিক আমলের মতো এখনও আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ দখলে রেখে উত্তেজনা জিইয়ে রেখেছে। দক্ষিণ আটলান্টিক শহরে অবস্থিত এই দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনার সমুদ্র সীমায় অন্তর্ভুক্ত বলে 2016 সালে স্পষ্ট রায় দিয়েছেন জাতিসংঘের মহীসোপানের সীমা নির্ধারণকারী কমিশন। ওই রায়ের ফলে আর্জেন্টিনার সমুদ্র সীমা আগের চেয়ে 35% বেড়ে যায়। কিন্তু ব্রিটেন জাতিসংঘের এই রায়কে তোয়াক্কা না করে দ্বীপপুঞ্জের সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং ওই অঞ্চলে সামরিক মহড়া সহ উস্কানিমূলক নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই দ্বীপপুঞ্জে রয়েছে বিপুল পরিমাণ তেল, গ্যাস সহ প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার।